ট্যাংরায় 3 খুন নিশ্চিত হওয়ার পরই এবার গ্রেপ্তারের প্রস্তুতি পুলিশের। ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট যে 2 বউ ও মেয়েকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা। 2 বউ ও মেয়ের খুনে কার কি ভূমিকা নিশ্চিত হতে চান তদন্তকারীরা। 2 ভাই খানিকটা সুস্থ হলেই গোয়েন্দাদের জেরা ইতিমধ্যেই ডাক্তারদের কাছে দুজনের শারীরিক অবস্থার খোঁজ লালবাজারের। ট্যাংরায় খুনের তদন্তে নয়া ক্লু, দে পরিবারের বাজারে 15 থেকে 20 কোটি টাকা দেনা, দে ব্রাদার্সের কারখানাও ভাড়ায় নেওয়া। মঙ্গলবার পাওনাদারদের বাড়িতে ডাকেন প্রণয় প্রসূন। পাওনাদাররা এলে তখনও বাড়িতে ছিলেন প্রণয় প্রসূন প্রতীপ। তার আগেই 2 মহিলা ও কিশোরীকে খুন বলে অনুমান পুলিশের। আরো ডিটেল আপনাদের জানাবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তদন্ত এগোচ্ছে, তদন্তের এখনো পর্যন্ত কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো এবং একই সঙ্গে নয়া ক্লু কোথায়? দেখো, একেবারেই গতকালকে প্রাথমিক যে ময়নাতদন্ত রিপোর্ট সেটাই নিশ্চিত হয়েছে যে 3 জনকে খুন করা হয়েছে। সেক্ষেত্রে বুধবার যখন ঘটনা ঘটে সেদিন দেখা যায় বেশ কিছু পাওনাদার ঘটনাস্থলে এসেছিলেন, তারা কিন্তু বেশ লক্ষ লক্ষ টাকা পেতেন। সেই বিষয়ে যখন তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখে তখন দেখা যায় এই পাওনাদারদেরই কিন্তু মঙ্গলবার দিন দেখেছিলেন এই প্রণয় এবং প্রসূন। সেক্ষেত্রে মঙ্গলবার দিনও তারা তাদের এই বাড়িতে আসেন এবং সেই সময় প্রণয়, প্রসূন এবং নাবালক ঘরেই উপস্থিত ছিলেন এবং যেটা জানা যাচ্ছে সেই সময় কিন্তু 2 জন বউ অর্থাৎ সুদেশনা এবং রমি এবং যে নাবালিকা তাদেরকে খুন করা হয়ে গেছিল। সেক্ষেত্রে পাওনাদারদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ টাকার একটা অঙ্ক ছিল যা তাদেরকে দিতে হতো। সেছাড়াও প্রায় 6টি ব্যাংকের থেকে তারা ঋণ নিয়েছিলেন, প্রাইভেট কিছু এজেন্সির থেকে ঋণ নিয়েছিলেন। মোট 15 থেকে 20 কোটি টাকা বাজারে কিন্তু ঋণ নিয়েছিলেন তারা, যেই টাকা কিন্তু তারা মেটাতে পারছিল না। সেক্ষেত্রে তাদের যে কারখানা, সেই কারখানাও ভাড়ায় নিয়েছিল তারা। সেই মানসিক চাপেই কি এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নিল তারা? কারণ পুলিশের যে প্রাথমিক অনুমান এবং প্রাথমিকভাবে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানেও কিন্তু তারা একই কথা বলেছে, আর্থিক চাপের কারণে এরকম একটা বড় সিদ্ধান্ত তারা নিয়েছিল। সেক্ষেত্রে বাজারে 15 থেকে 20 কোটি টাকা ঋণ নেওয়া, এছাড়াও পাওনাদারকে একটা সময় দিয়ে টাকা, এবং তারপরে ছিল যে বিষয়টি দেখা যায় সেই ঠিক সময়তেই কিন্তু প্রায় 3 থেকে 4 জন পাওনাদার ঘরের সামনে আসে যেদিন এই ঘটনা সামনে প্রকাশ্যে আসে। সেক্ষেত্রে একটা সিকোয়েন্সও কিন্তু মিল পাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। বাজারে ঋণ নেবার ফলে আর্থিক চাপের কারণেই কি এই এত বড় সিদ্ধান্ত নিল তারা, এই বিষয়টিও কিন্তু তদন্তে রয়েছে। এবং ইতিমধ্যে প্রসূন দে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদও করতে চাইছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। কেন এই ঘটনা ঘটানো হলো বা আদতে এই খুনটা কে করলো, এই পরিকল্পিত যে ঘটনা তার পেছনে পরিকল্পনাটা কার ছিল, এই বিষয়টি কিন্তু এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দাদের কাছে। বেশ, ট্যাংরায় 3 খুনের কিনারায় জোর, হাসপাতালে প্রণয় প্রসূনকে জিজ্ঞাসাবাদের তোড়জোড়। আর আজই জিজ্ঞাসাবাদ করতে চায় আনন্দপুর থানার পুলিশ। আরো ডিটেল আপনাদের জানাবো, প্রতিনিধি সুস্মিতা আছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, ট্যাংরায় 3 খুনের কিনারায় জোর, হাসপাতালে প্রণয় প্রসূনকে জিজ্ঞাসাবাদের তোড়জোড়। তবে আজই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় আনন্দপুর থানার পুলিশ। চিকিৎসকদের ছাড়পত্র মিললেই জিজ্ঞাসাবাদ। প্রণয়দের অপারেশন হওয়ায় আপাতত বিশ্রামে, সুস্থ ঘোষণা করা হলেই জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশের তরফ থেকে। ট্যাংরায় 3 খুনের কিনারায় জোর, হাসপাতালে প্রণয় প্রসূনকে জিজ্ঞাসাবাদের তোড়জোড়। আজই জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আনন্দপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় আজকেই। আরো ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, ট্যাংরার ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি কতদূর? দেখো, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি এবং আজই বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারে সেখানে প্রসূন দে এবং প্রণয় থেকে জিজ্ঞাসাবাদ করতে চায় ট্যাংরা খুনের ঘটনায় যে তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা। এবং হাসপাতাল সূত্রে খবর যে প্রসূন দে যেহেতু সুস্থতার পথেই, সুতরাং তাকেই প্রথম জিজ্ঞাসাবাদ করতে চায়। মূলত যে বিষয়টি জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারা হাসপাতালে এসে উপস্থিত হবেন। মূলত ফিঙ্গারপ্রিন্ট নিতে এই প্রসূন দে, প্রণয় দে এবং প্রতীপ দে 3 জনের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তবে আজ
জিজ্ঞাসাবাদ করতে চায় মূলত পুলিশ আধিকারিকেরা প্রসূন দেখে এবং তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যে গোটা ঘটনা, সেই ঘটনায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যে কাজ সেটা আগে শেষ করতে চায় পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি হাসপাতালের তরফ থেকে যারা চিকিৎসকরা রয়েছে তাদের তরফ থেকে জানানো হয়েছে পুলিশকে যে যেহেতু প্রণয়দের গতকালই অস্ত্রোপচার হয়েছে, ফলত অস্ত্রোপচার জনিত বেশ কিছু সমস্যা বা যদি হয়ে থাকে তাহলে হতেও পারে, সুতরাং তার জন্যই তাকে আপাতত আজকের দিনটা বিরতির দেওয়ার পরই তাকে জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে বলেই মনে করছে চিকিৎসকরা। সেই মোতাবেক এই প্রসূন দেখে জিজ্ঞাসা করতে চাই, ছোট ভাই প্রসূন দেখে জিজ্ঞাসাবাদ করতে চাই মূলত আজই পুলিশ আধিকারিকেরা। এবং উল্লেখযোগ্য বিষয়, যেমনটা পুলিশ সূত্রে খবর, এই প্রসূন দেখ কোনোভাবেই তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলেও জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে। সুতরাং তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া থেকে আরম্ভ করে অন্যান্য যে প্রশ্ন উত্তর পর্ব সেটা আজই সারতে চায় যারা পুলিশ আধিকারিক রয়েছেন, তদন্তকারী আধিকারিক তারা। বেশ, অর্থাৎ আজ জিজ্ঞাসাবাদ করতে চায় প্রণয় এবং প্রসূনকে। তবে প্রণয় প্রসূনের শারীরিক অবস্থা স্থিতিশীল। বড় ভাই প্রণয়ের কোমরে অপারেশন হয়েছে, ফিমার বোন ভাঙলেও স্থিতিশীল প্রণয়। অপারেশনের পর স্থিতিশীল ছেলে প্রতীপ। হাতের আঙুলের হাড় ভাঙায় অপারেশন, আপাতত অ্যান্টিবায়োটিক চলছে দুজনই আইসিইউতে রয়েছেন। রক্তচাপের সমস্যা থাকলেও অনেকটাই ভালো আছেন ছোট ভাই প্রসূন। তিনজনের মধ্যে কম আঘাত প্রসূনেরই। কড়া নজরদারিতে রাখা হয়েছে তিনজনকেই। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি 24 ঘন্টা নজরদারিতে জোর লালবাজারেরও। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলি চণ্ডীতলা থানার আইসি। পুলিশের গাড়িতে বসে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেরই হাতে গুলি। তদন্তে জানা গিয়েছে গাড়িতে ছিলেন আইসির বান্ধবী। দুজনের মধ্যে বচসা হয় আর তখনই নিজের হাতে গুলি চালান আইসি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ব্যাগ, আর সেই ব্যাগে মিলেছে শক্তিবর্ধক ট্যাবলেট এবং কন্ডোম। ঘটনা প্রকাশ্যে আসতেই অপসারিত আইসি জয়ন্ত পাল। পুলিশের গাড়িতে বসে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেরই হাতে গুলি। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। নিজের হাতে গুলি করার পরে পুলিশের গাড়ি থেকে বেরিয়ে এভাবেই রাস্তায় লুটিয়ে পড়েন আইসি। বুধবার তখন রাত প্রায় 11:30। হাওড়ার নেতাজি সুভাষ রোডের ঘোষপাড়ায় আচমকা গুলির শব্দ। স্থানীয়রা দেখেন পুলিশের গাড়ির পাশে এক ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছেন, তার বাঁ হাত থেকে রক্ত ঝরছে। সাদা পোশাকে থাকা ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন, সকলকে চলে যেতে বলেন। উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ, উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন। ঘটনাস্থলে যায় শিবপুর এবং ব্যাটরা থানার পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে। জানা যায় গুলিবিদ্ধর নাম জয়ন্ত পাল, তিনি হুগলির চণ্ডীতলা থানার আইসি। তদন্তকারীরা জানতে পেরেছেন আইসি জয়ন্ত পাল বিবাহিত। বুধবার রাতে তার সঙ্গে ছিলেন বান্ধবী। গাড়িতে বসেই দুজনের মধ্যে বচসা হয়। সেই সময় সার্ভিস রিভলভার দিয়ে নিজের হাতে গুলি করেন চণ্ডীতলা থানার আইসি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ থেকে মিলেছে কন্ডোম এবং শক্তিবর্ধক ট্যাবলেট। চণ্ডীতলার আইসির স্ত্রী একটি বিউটি পার্লার চালান, সেটা হুগলিরই আরামবাগে। 2023-এ পার্লারটি চালু হয়। উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন আইসি জয়ন্ত পাল। এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন ঘিরে ধোঁয়াশা, যেমন হুগলির চণ্ডীতলার আইসি হাওড়ায় কি করছিলেন, পুলিশের গাড়ি অর্থাৎ সরকারি গাড়িতে আইসির বান্ধবী কেন। এসবের উত্তর পেতে চণ্ডীতলা থানার গুলিবিদ্ধ আইসিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বান্ধবীকেও। এই ঘটনার তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে হুগলি জেলা পুলিশ। তারা পৃথকভাবে তদন্ত করে জেলা পুলিশের রিপোর্ট জমা দেবে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এই ঘটনার জেরে অপসারিত চণ্ডীতলার আইসি। সরানো হলো গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পালকে। বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি। চণ্ডীতলার আইসির দায়িত্ব পেলেন সন্দীপ গঙ্গোপাধ্যায়। অপসারিত চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পালকে সরিয়ে দেওয়া হলো। বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি চলছে এবং চণ্ডীতলার নতুন আইসির দায়িত্ব পেলেন সন্দীপ গঙ্গোপাধ্যায়।
সাত সকালে গঙ্গাসাগরে দুর্ঘটনা। কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে নয়াঞ্জলিতে পড়ে গেল বাস। সাগরের চৌরঙ্গির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে বাস পড়ে যায়। স্থানীয়রাই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনাস্থলে সাগর থানার পুলিশ, সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। অর্পণ, আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। অর্পণ, কখন হলো, কিভাবে হলো এই দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে প্রায় 12 জনকে নিয়ে যাওয়া হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। সেখানে তারা চিকিৎসাধীন। প্রত্যেকেই মহারাষ্ট্রের বাসিন্দা এবং আজ সকালবেলা কচুবেড়িয়া এলাকা থেকে একটি বাস রওনা দেয় সাগরের উদ্দেশ্যে। সেখানে প্রায় 32 জন পুণ্যার্থী ছিলেন যারা সাগরে কপিলমুনির আশ্রমে যাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে ড্রাইভারের যে স্টিয়ারিং হ্যান্ডেল লক হয়ে যায় এবং তারপরেই বাসের যে নয়াঞ্জলি রয়েছে সেখানে বাসটি উল্টে পড়ে। স্থানীয় মানুষজন ছুটে যান, আসেন সিভিল ডিফেন্সের কর্মীরা, গঙ্গাসাগর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে প্রত্যেককে সেখান থেকে উদ্ধার করা হয়। তুমি দেখতেই পাচ্ছ যেভাবে বাসটি পড়ে রয়েছে, সেখানে কিন্তু বড় সড় দুর্ঘটনার একটা আশঙ্কাই ছিল এবং সেখান থেকে সবাইকে বার করা হয়েছে এবং প্রায় 33 জন যারা পুণ্যার্থী ছিলেন বার করা হয়েছে। তাদের মধ্যে 8 জনের চোট গুরুতর রয়েছে, যদিও প্রত্যেকের এই মুহূর্তে চিকিৎসা চলছে এবং কি কারণে এই দুর্ঘটনা, স্টিয়ারিং লক কিভাবে হলো তার তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর থানার পুলিশ। এর পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন যেমন সাগর বিডিও এসছেন, তেমন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনিও ঘটনাস্থলে, বঙ্কিম হাজরা তিনি ঘটনাস্থলে এসছেন। যারা পুণ্যার্থী তাদের কোনো রকম সমস্যা যাতে না হয় সেই দিকে তারা নজর রেখেছেন। মিমি, ধন্যবাদ অর্পণ। गंगासागर जा रहे थे दर्शन के लिए, स्नान करने के लिए, तो वो ट्रेन जो है वो जाम हुआ। तो जो बाजू में जो नाला था उसमें अपनी बस पूरी गई, मतलब लोगों किसी को कुछ हुआ नहीं, थोड़ा बहुत लगा बस, बाकी दूसरा कुछ हुआ नहीं। हमारे 35 आदमी थे, तो इतना हेल्प किया कि पूछो मत। सबको कपड़े, नाश्ता पानी, खाना, चाय सब दवा लेके गए, सब कपड़े भी दिलाए उन्होंने, सब बहुत बढ़िया किया।